আমরা 24-এর গণ অভ্যুত্থান বেহেশত পাওয়ার জন্য করিনি, আমরা এই দেশে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। যেই ব্যাপারগুলো সামনে দিনে আমরা দেখব যে শরিয়া আইন কিভাবে পালন হয়, কারণ আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জামাতের আমির বলেছেন শরিয়া আইন আমরা ধাপে ধাপে প্রয়োগ করব। জামাতের আমির তার যে চিন্তা ভাবনা কথাবার্তা উনি বলছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, মনে হয় যে নারী বিষয়ক, নারী পুরুষের সম্পর্ক নিয়ে এটা নিয়েই মনে হয় বাংলাদেশের আগামী দিন সবচেয়ে বড় সমস্যা তার। তিনি রেপের একটি নতুন সংজ্ঞা দিয়েছেন, ধর্ষণের, যে স্বামী এবং স্ত্রী ওই যে বিবাহ বহির্ভূত সম্পর্কে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একদম আমার কাছে আছে ভিডিওটা, আমি পাঠিয়ে দেবো অনুষ্ঠানের পরে আপনাকে। উনি বলেছেন যদি তারা অবৈধভাবে নারী পুরুষ হয় পরস্পরের সম্পর্কে আসে, এইটাতে ধর্ষণ হয় এবং এতে উভয়েরই দায় থাকে। 2 বছরের মেয়েরা ধর্ষিতা হচ্ছে, 4 বছরের মেয়েরা, 8 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে, 70 বছরের মহিলারা ধর্ষিত হচ্ছে। উনি কোন প্রেক্ষিতে এই ধরনের কথাবার্তা বলছেন? এবং উনি যে যখন বলছেন যে ম্যারিটারিয়াল রেপ বলে কিছু নেই, এই নারীবাদীরা নাকি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলছে, উনি নারী সংস্কার কমিশনকে এই জন্য ছুঁড়ে ফেলে দিবেন এই কথা বলেছেন। অর্থাৎ ওই যে নারী সংস্কার কমিশন, যেটা নারী সংস্কার কমিশন এইবার দেওয়া হয়েছিল এই সরকারের অন্তর্বর্তী সরকার আমলে, যে ইসলামিক দলগুলো সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে অশালীন ভাষায় আক্রমণ করেছিল, তিনি কিন্তু সেই পংক্তিতেই নিজেকে যুক্ত করলেন এবং প্রায়ই তিনি নানানভাবে এই নারীদেরকে নিয়ে নানান রকম কথাবার্তা বলছেন। এবং বাংলাদেশের মূল সমস্যা কি এইটা, যেখানে 51% এই দেশের মানুষ নারী, এবং আমাদের যে অগ্রগতি, যে যাত্রা, আমরা ধরেন যে আমরা যে পাকিস্তানের সঙ্গে ছিলাম, সেই পাকিস্তানে আজকে কি অবস্থা, ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। গতকাল না পরশু যেন এক মসজিদে 36 জন মারা গেল, কিন্তু অনেক নারী আবার দেখছি তাদের পক্ষ নিয়ে মিছিল করছেন, মিটিং করছেন, মানে তাদের সমর্থক যারা, তাদের কথা বলছি। আপনি যদি এখন একটা সবুজ দল খোলেন, আপনার কিছু ভক্ত আসবে না? সেগুলোই তো এআই দিয়ে নানানভাবে আপনি ছবি তৈরি করবেন এবং তাদের কথা বলবেন, এটা তো সকলেই করবে, সব দলেরই তো সেই সদস্য আছে, এইগুলো তো প্রতিনিধিত্বশীল কোনো কথা হতে পারে না। আপনি তাদের নারীরা যদি বলে যে হ্যাঁ আমি পুরুষের কর্তৃত্ব মেনে নিব, আমি মেনে নিয়ে আমি আমার জানি, এটা তো তাদের দলীয় ব্যাপার। কিন্তু বাংলাদেশের সংবিধান তো নারী ও নরকে সমান মর্যাদা দিয়েছে, এটা তো বাংলাদেশের সংবিধান স্বীকৃত, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা তো স্বীকৃত একটা ব্যাপার। আজকের এই বাস্তবতায় আমরা যদি এই 200 বছর পেছনে ফেরত যেতে চাই, যে নারীর ভোটাধিকার থাকবে কিনা, নারী কোন আসনে যাবে, নারী প্রধানমন্ত্রী হতে পারবে না ইত্যাদি, এই ব্যাপারগুলোকে আমরা কেন সামনে নিয়ে আসছি? কারণ আমরা যেই ব্যাপারগুলো সামনে দিনে আমরা দেখব যে শরিয়া আইন কিভাবে পালন হয়, কারণ আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জামাতের আমির বলেছেন শরিয়া আইন আমরা ধাপে ধাপে প্রয়োগ করব, কারণ যেই প্রচলিত আইন সেটা মাদকের মতো, সেটা একবারে সরিয়ে আনা যাবে না, আমরা ধাপে ধাপে। এই যে আসল ছবি, জনগণ যদি ভোটের মাধ্যমে সেটি চায়, সেই ক্ষেত্রে কি আপত্তি থাকতে পারে? জনগণ ভোটের মাধ্যমে যাবে কিভাবে, সেইটারই তো প্রক্রিয়া, এতবারই কথা। আপনার জনগণের একটি অংশকে তো ভোটের মধ্যেই আপনি দিতে চাচ্ছেন না, এবং জনগণকে যেভাবে আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ে এমন নিয়ম করেন যে 30 পেলেও আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন, আবার 70 পেলেও পাবেন না, অর্থাৎ আপনি ইঞ্জিনিয়ারিংগুলো এমনভাবে করেন সেইখানে আপনি এমন ছাত্র ভর্তি করবেন যে 30 পাওয়া ছাত্র ভর্তি করে গিয়ে সেখানে ভোট দিচ্ছেন। আমি কি বলতে চাচ্ছি আশা করি বুঝতে পারছেন। কাজে এইভাবে যখন বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, আপনার সুপ্ত হয়ে অন্য দলের ছাত্রলীগের হেলমেট বাহিনীতে বিভিন্ন সময়ে আপনার যুক্ত হয়ে বঙ্গবন্ধুর নামে এত বড় বড় বক্তৃতা দিয়ে যেই 5ই আগস্ট চলে গেল, তখন আপনি রাজনৈতিক কৌশল বলা হচ্ছে এগুলোকে। হ্যাঁ, খুবই ভালো কথা। এই কৌশলগুলোই তো এই জিনিস, যে আপনি গুপ্ত কৌশল, সুপ্ত কৌশল, আপনি আরেক দলের হয়ে থাকবেন, আপনি যখন বিপদে পড়বেন আপনি বলবেন না এই সংস্কারের সাথে আমার কোনো সম্পর্ক না, এটাও আমাদের বড় বড় মনীষীদের কৌশল। কাজেই রাজনৈতিক যে সমস্ত কৌশল না বলে প্রতারণা যদি আমরা বলি, ওই প্রতারণা এই জামাতের নতুন নয়। তারা 47 সালে পাকিস্তানের বিরোধিতা থেকে শুরু করে 60 দশকে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধকরণের পক্ষে ছিল, ছায়ানট তখনও ভাঙা হয়েছিল, 69-এর গণ অভ্যুত্থানে তারা বিরুদ্ধে ছিল। রবীন্দ্রসঙ্গীত তো বাঙালিরা কেন লিখতে পারে না, এই নিয়েও মোনায়েম খান কথা বলেছেন। 71-এর মুক্তিযুদ্ধের ঘটনা সকলেই জানেন। এই 86 সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিএনপির সাথে তারা প্রতারণা করে এরশাদের সাথে
নির্বাচনে চলে গিয়েছিল, তারপরের ধাপগুলো তো একইবার সব সময় তারা এই ধরনের কাজগুলোর সঙ্গে জড়িত ছিল। তো সেই ক্ষেত্রে আমরা তো এই ব্যাপারগুলো দেখে অভ্যস্ত। আর আজকের যে বাস্তবতা, যেই নতুন বিশ্বায়নের এই যুগে আমাদের তো এখন নারী পুরুষ ধর্ম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে এক পুরো ইহজাগতিক কাজকর্মে আমাদেরকে নিবেদিত থাকতে হবে। আমরা 24-এর গণ অভ্যুত্থান বেহেশত পাওয়ার জন্য করিনি, আমরা এই দেশে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম। আমরা আমাদের যে কর্মসংস্থান কিংবা ভাত কাপড় বেহেশতে গিয়ে চাবো না, কারণ ওখানে অঢেল থাকবে। কাজে এইখানেই এই দরিদ্র দেশটিতেই আমরা এই চাই, এবং এখানেই আমাদের যা বিধি বন্টন করার বিলি বন্টন করার এটা সরকারের দায়িত্ব। সেই পথরেখা সেই পথরেখার জন্য আমাদের ইহজাগতিক সেটি আমরা আপনার কাছে জানবো। তার আগে